রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে কিভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন তৈরি করা যায় এবং সিলেকশন এরিয়াতে কিভাবে কালার দেওয়া যায় এটা দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এরপর বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো প্রকার কাজ করা যাবে না। কাজ করার জন্য নতুন নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করতে হবে। নতুন লেয়ার ক্রিয়েট করব কিভাবে? লেয়ার প্যানেলের নিচের দিকে অ্যাড নিউ লেয়ার একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে নতুন একটা লেয়ার চলে আসবে। এরপর এই নতুন লেয়ারে কালার ফিল করে দিতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো কাজ করি তাহলে সেই লেয়ারের আর মুভ করা যাবে না, সিলেক্ট করাও যাবে না। এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর কোনো কাজ করব না, কাজ করব নতুন একটা লেয়ারের উপর। যেমন চলে গেলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলে, ক্লিক করে ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এই সিলেকশন এরিয়াতে কালার ফিল করে দিতে চাই, ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ড যে কোনো একটা কালার দিতে চাই। যদি ফরগ্রাউন্ড কালার সিলেক্টেড এরিয়াতে সিলেকশন এরিয়াতে যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই, শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার ব্যাক স্পেস। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই সিলেকশন এরিয়াতে, শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল ব্যাক স্পেস। এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য শর্টকাট কিবোর্ড কমান্ড কন্ট্রোল ডি। এরপর মুভ টুল দিয়ে চাইলে আমি এই অবজেক্টটাকে যে কোনো জায়গায় সহজে মুভ করতে পারবো। এরপর আবার চলে গেলাম ইলিপ্টিক্যাল মার্কি টুলে, যাওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে একটা ইলিপসের মতো করে সিলেকশন তৈরি করলাম। এই সিলেক্টেড এরিয়াতে যদি কালার ফিল করতে চাই সর্বপ্রথম আমাদেরকে নতুন আরেকটা লেয়ার নিতে হবে, কারণ এই লেয়ার ওয়ানে যদি আবার ইলিপস সিলেকশনের ভিতরে কালার ফিল করি তাহলে দুইটাকে আলাদা করে আর মুভ করতে পারবো না। এজন্য নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এখন এই সিলেকশন এরিয়াতে ব্ল্যাক কালার ফিল করতে চাই, শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস। এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এরপর চলে গেলাম মুভ টুলে, যার পর ক্লিক করে ড্র্যাগ করে মুভ টুল দিয়ে দুইটা অবজেক্টকে আলাদা আলাদা মুভ করা যাচ্ছে। কেন করা যাচ্ছে? দুইটা কাজ দুইটা আলাদা লেয়ারে। এরপর আমি যে দুইটা শেপ ড্র করলাম এই দুইটা শেপকে যদি প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে চাই, ছোট বড় কিভাবে করব? কন্ট্রোল টি বাটনে প্রেস করব, তাহলে চারদিকে ট্রান্সফর্ম বক্স আসবে। এরপর যদি ক্লিক করে ড্র্যাগ করি ভিতরের দিকে ছোট হবে, বাইরের দিকে টান দিলে বড় হবে। ছোট বড় করার সময় শিফট ধরার কোনো প্রয়োজন নাই। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে কোনো একটা অবজেক্টকে প্রপোর্শন ঠিক রেখে বড় করার জন্য শিফট ধরে ক্লিক করে ড্র্যাগ করা লাগতো, কিন্তু ফটোশপে শিফট ধরার কোনো প্রয়োজন নেই, শিফট ধরলে আরো এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের বিপরীত। কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দেওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে শিফট ব্যতীত ক্লিক করে ড্র্যাগ করবেন, ভিতরের দিকে ছোট হবে, বাইরের দিকে টান দিবেন বড় হবে। বড় ছোট করা কমপ্লিট হয়ে গেলে কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করব অথবা উপরের টিক চিহ্ন বাটনে প্রেস করলেই ট্রান্সফর্ম বক্সটা আর থাকবে না। এরপর এখন যে শেপের মধ্যে আমি কালার দিলাম ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার চেঞ্জ করে যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে কিভাবে দেওয়া যাবে? অন্য কোনো কালার এই ইলিপসের মধ্যে দিতে গেলে প্রথমে আমাদের এই ইলিপসটাকে সিলেকশনে অ্যাড করতে হবে, অর্থাৎ এর চারদিকে আবার সিলেকশন নিয়ে আসতে হবে। সিলেকশন নিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমে ইলিপসের উপর সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করব, ইলিপস যে লেয়ারে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এরপর লেয়ারের বাম পাশে একটা লেয়ার থাম্বনেল আছে, এই যে চারদিকে যে হোয়াইট কালার একটা বক্স দেখা যায় স্কোয়ারের মতো, এটা হচ্ছে লেয়ার থাম্বনেল। মাউসের পয়েন্টার এই বক্সের উপর রাখেন, নাম শো করবে লেয়ার থাম্বনেল। এই লেয়ার থাম্বনেলের উপর মাউসের পয়েন্টার রেখে কন্ট্রোল ধরে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে প্রেস করে ধরে রাখবো, লেয়ার থাম্বনেলে সিঙ্গেল একটা ক্লিক করব, তাহলেই এই লেয়ারের কাজটা সিলেকশনের ভিতরে চলে আসবে। এরপর কালার চেঞ্জ করি, যেমন রেড কালার নিয়ে আসলাম ফরগ্রাউন্ডে। এখন এই ফরগ্রাউন্ডের রেড কালারটা ইলিপসের ভিতরে নিয়ে আসবো কিভাবে? শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস। এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। তাহলে এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো এবং ছোট বড় করতে পারবো, বুঝতে পারছেন? এরপর যদি নিচের এই রেক্টেঙ্গেল শেপটাকে আমরা কালার চেঞ্জ করতে চাই, রেক্টেঙ্গেল শেপের উপর সিঙ্গেল ক্লিক করলাম, এই রেক্টেঙ্গেল শেপ যে লেয়ারের উপর ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে প্রেস করে লেয়ার থাম্বনেলে ক্লিক করব, সিলেকশনে চলে আসবে। এরপর কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ডে যে কোনো একটা কালার নিয়ে আসেন। যেমন আমি ব্লু কালার দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারটা নিয়ে আসলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেকশন এরিয়াতে নিয়ে আসার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার শর্টকাট কমান্ড কন্ট্রোল ডি। এটা হয়ে গেল। তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে সিলেকশন তৈরি করতে পারবো, সিলেকশন এরিয়াতে কালার দিতে পারবো নতুন নতুন লেয়ার ক্রিয়েট করে। এরপর অবজেক্টগুলোকে ছোট বড়ও করতে পারবো, পারবেন না? এটা তো গত ক্লাসের টপিক ছিল।
এরপর আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হইতে পারে সিলেকশন অ্যাড করার, সিলেকশন ডিলিট করার। তাহলে কিভাবে করব? যেমন রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এই সিলেকশন এরিয়ার সাথে কিছু এরিয়া আরো অ্যাড করতে চাই, তাহলে অ্যাড টু সিলেকশন এই বাটন অ্যাক্টিভ করতে হবে। উপরের কন্ট্রোল বারে সিলেকশন টুলে থাকা অবস্থায় উপরের কন্ট্রোল বারে 4টা বাটন দেখা যাচ্ছে। প্রথমটার নাম হচ্ছে নিউ সিলেকশন, দ্বিতীয় বাটনের নাম অ্যাড টু সিলেকশন, তৃতীয় বাটনের নাম সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এবং চতুর্থ বাটনের নাম হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। অর্থাৎ এই 4টা বাটন দিয়ে আমি সিলেকশন অ্যাড করতে পারবো, মাইনাস করতে পারবো, সিলেকশনের কমন এরিয়া রেখে বাকি অংশ ডিলিট করতে পারবো। এখন এই সিলেকশনটা আমি চাচ্ছি যদি আমাদের বাটন অ্যাক্টিভ থাকে নিউ সিলেকশনে, তাহলে নতুন একটা সিলেকশন তৈরি করার পর আগের সিলেকশন চলে যাবে, আগেরটা চলে যাবে, পরেরটা থাকবে, আগেরটা চলে যাচ্ছে, পরেরটা থাকতেছে। কিন্তু আমি চাচ্ছি কি আগেরটাও থাকবে এবং পরে যেটা ড্র করলাম সেটা যেন অ্যাড হয়। তাহলে 2 নম্বর যে বাটন আছে এটাকে অ্যাক্টিভ করে দিলাম সিঙ্গেল ক্লিক করে, এরপর ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন এরিয়া অ্যাড করলাম, ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন এরিয়া অ্যাড করলাম। এইভাবে আমি চাইলে সিলেকশন এরিয়া অ্যাড করতে পারবো। ঠিক আছে, এভাবে চাইলে সিলেকশন এরিয়া অ্যাড করতে পারবো। এরপর যদি আপনি মনে করেন ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়ে সিলেকশন অ্যাড করতে চাই, তাহলে ইলেকট্রিক্যাল মার্কেট টুল সিলেক্ট করার পর আবারও অ্যাড টু সিলেকশন বাটনটাকে অ্যাক্টিভ করে দিলাম, ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, এতটুকু জায়গার উপর সিলেকশন এরিয়া অ্যাড হয়ে গেল। এইভাবে চাইলে আমরা সিলেকশন এরিয়া অ্যাড করে তারপর এখানে একটা কালার ফিল করে দিতে পারবো। যেমন এখানে যদি কালার ফিল করে দেয় অল্টার ব্যাক স্পেস দিয়ে, তাহলে সিলেকশন এরিয়ার মধ্যে কালার চলে আসবে, তাই না? এরপর কন্ট্রোল জেড দিয়ে আবারও ব্যাকে গেলাম। এখন যদি এইখান থেকে নির্দিষ্ট একটা এরিয়াকে বাদ দিতে যাই সিলেকশন থেকে, তাহলে আবারও চলে গেলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলে অথবা ইলিপ্টিক্যাল মার্কি টুলে, যাওয়ার পর 3 নাম্বার যে বাটন আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ সিলেকশন এরিয়াকে যদি মাইনাস করতে চাই তাহলে এই বাটনটাকে অ্যাক্টিভ করতে হবে। এরপর ক্লিক করে ড্র্যাগ করে নির্দিষ্ট একটা এরিয়ার উপর ছেড়ে দিলাম, যতটুকু জায়গার উপর আমি সিলেকশন এরিয়া ছেড়ে দিব ততটুকুর নিচে যে সিলেকশন থাকবে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে চাইলে আমরা সিলেকশন এরিয়াকে ডিলিট করতে পারবো। এরপর 4 নাম্বারটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বাটনের কাজ কি? ইন্টারসেক্ট বাটন অ্যাক্টিভ রেখে যে কোনো টুল দিয়ে যদি আমি সিলেকশন তৈরি করে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেই, যতটুকুর উপর ছাড়বো শুধু ততটুকু সিলেকশন থাকবে, বাকি সিলেকশন চলে যাবে। মানে কমন এরিয়া থাকবে, বাকি অংশ বাকি সিলেকশন তো ওইটুকুই থাকবে, কমন সিলেকশন থাকবে। এই 4টা টুলের কাজ আমি আপনাদেরকে ইলাস্ট্রেটরে দেখাইছিলাম পাথফাইন্ডারের মধ্যে। এই আইকনগুলোর দিকে তাকাইলেই বোঝা যায় এদের কাজগুলো কেমন হইতে পারে। 4 নম্বরটা দেখে বোঝা যাচ্ছে যে 2টা অবজেক্টের মধ্যে অর্থাৎ 2টা সিলেকশনের মধ্যে কমন সিলেকশন থাকবে, বাকি অংশ ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা চাইলে সিলেকশন এরিয়া অ্যাড করতে পারবো, মাইনাস করতে পারবো। যেমন এখানে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করার জন্য, এভাবে রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করলাম। এখন এই রেক্টেঙ্গুলার সিলেকশন ছাড়াও আরেকটু সিলেকশন আমাদের অ্যাড করা প্রয়োজন। যেমন একটা ইলিপ্টিক্যাল মার্কি টুলে গেলাম, অ্যাড টু সিলেকশন অ্যাড করলাম, ক্লিক করে ড্র্যাগ করে এদিকে ছেড়ে দিলাম, সিলেকশন অ্যাড হয়ে গেল। এখন এইখানে যে প্রকৃতির সিলেকশন আসছে এই প্রকৃতির সিলেকশন তৈরি করা যাবে এমন কোনো টুল কিন্তু এখানে দেওয়া নাই। এজন্য আমরা কি করলাম, সিলেকশন অ্যাড করে 2টা টুল দিয়ে এই কাজটুকু করলাম। কি নাই, টুল নাই না কি নাই, আইকন নাই। সিলেকশন টুলে থাকলে এই বাটনগুলো দেখা যাবে, অন্য কোনো টুলে থাকা অবস্থায় উপরের ওই বাটনগুলো শো করবে না। পাইছেন? আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গুলার সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর যদি এই সিলেকশন এরিয়ার মধ্যে ফেদার দেই তাহলে কিরকম পরিবর্তন আসবে? ফেদার ব্যতীত যদি আমি কালার ফিল করি তাহলে এই কালারের চারদিকে, এই শেপের চারদিকে সলিড একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। বাউন্ডারি বোঝা যায় এই কালারটা কোন পর্যন্ত, সহজে বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমি সিলেকশন এরিয়াতে কন্ট্রোল জেড দিয়ে বেঁকে গেলাম, এখন এই সিলেকশন এরিয়াতে যদি ফেদার অ্যাপ্লাই করি, রাইট বাটন প্রেস করে 3 নাম্বার একটা অপশন আছে ফেদার, যদি ফেদার অ্যাপ্লাই করি, যেমন ফেদার এখান থেকে অ্যাপ্লাই করলাম 50 পিক্সেল, ওকে 50 পিক্সেল অ্যাপ্লাই করার পর আগে ছিল রেক্টেঙ্গুলার সিলেকশন, এই সিলেকশনটা একটু ভিতরের দিকে
মানে কর্নারগুলো কার্ভ হয়ে গেল, অর্থাৎ এই সিলেকশন এরিয়াটা সফট হয়ে গেছে। এখন যদি আমি এই এরিয়াতে কালার ফিল করি অল্টার ব্যাক স্পেস দিয়ে অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে, তাহলে এই কালারের অর্থাৎ এই শেপের বাউন্ডারি কোনটা এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই, অর্থাৎ আস্তে আস্তে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে কালারটা। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা ফেদার অ্যাপ্লাই করে কোনো একটা কাজ করতে পারবো, অর্থাৎ কোনো একটা সিলেকশন এরিয়াতে ফেদার অ্যাপ্লাই করে কালার যদি ফিল করি তাহলে এই প্রকৃতির কালার আসবে। এরপর সিঙ্গেল রো মার্কি টুল। সিঙ্গেল রো মার্কি টুল হচ্ছে 1 পিক্সেলের যদি কোনো লাইন তৈরি করতে চান, ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন তৈরি করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে ফরগ্রাউন্ড যে কালার আছে এটা ফিল করলাম, এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এখন দেখেন আমাদের সামনে একটা লাইন চলে আসছে, 1 পিক্সেলের একটা লাইন, 1 পিক্সেলের একটা লাইন, অর্থাৎ 1 পিক্সেলের যদি কোনো লাইন তৈরি করতে চাই তাহলে সিঙ্গেল র এবং সিঙ্গেল কলাম যে মার্কি টুল আছে এই দুইটা টুল দিয়ে খুব সহজেই করা যাবে। সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল ক্লিক করলাম, সিলেকশন চলে আসবে। এই সিলেকশন এরিয়াতে ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ড যে কোনো একটা কালার ফিল করেন, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, তাহলে 1 পিক্সেলের একটা লাইন তৈরি হয়ে যাবে। করা যাবে তো? আমি এই তিনটা কাজ একই লেয়ারে করে ফেলছি। এখন যদি একটা ধরে মুভ করার চেষ্টা করি তাহলে তিনটা একই সাথে মুভ করবে। তিনটা কেন মুভ করতেছে? তিনটা লাইন আমি একই লেয়ারে করে ফেলছি, লেয়ার 1-এ। যদি আমি আলাদা আলাদা মুভ করতে চাইতাম তাহলে অবশ্যই এই তিনটা কাজ তিনটা আলাদা লেয়ারে করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এই পর্যন্ত ঠিক আছে? তারপর নতুন একটা লেয়ার নেন। হ্যাঁ নিছেন, নেওয়ার পর রেক্টেঙ্গুলার এখান থেকে সিঙ্গেল রো মার্কি টুল সিলেক্ট করেন, সিঙ্গেল রো মার্কি টুল সিলেক্ট করছেন, সিঙ্গেল একটা ক্লিক করেন, এরকম সিলেকশন আসছে। আসার পর এই সিলেকশন এরিয়ার মধ্যে ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ড এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার ফিল করতে পারবেন। কোন কালার ফিল করব? যেমন ধরুন আমি ফরগ্রাউন্ডের কালার ফিল করতে চাই, তাহলে কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার ব্যাক স্পেস, এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন একটা পিকচার ওপেন করলাম। পিকচার ওপেন করার পর এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা কালার দিয়ে দিতে চাই এবং কালারটা যেন সলিড কালার না হয়। আমরা এজন্য কি করব? ফেদার অ্যাপ্লাই করে একটা কালার দিব। সর্বপ্রথম এই লেয়ারে কাজ করার জন্য লেয়ারটাকে আনলক করে নেওয়া লাগবে। তাহলে সিঙ্গেল ক্লিক করে লেয়ারটাকে আনলক করে নিলাম। আনলক করার পর আগে ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার, আনলক করার পর লেয়ারের নামটা অটোমেটিক চেঞ্জ হয়ে লেয়ার 0-তে চলে আসবে। ঠিক আছে? আসার পর এবার চলে যাব ইলিপ্টিক্যাল মার্কি টুলে, ক্লিক করে ড্র্যাগ করে এইভাবে একটা ইলিপ্টিক্যাল সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এই সিলেকশন এরিয়ার মধ্যে ফেদার অ্যাপ্লাই করব। রাইট বাটন প্রেস করে ফেদার, কারণ এখানে ফেদার দিয়ে দিলাম 200, 500 দিয়ে দিলাম, 500 পিক্সেল। এরপর ওকে, ফেদার অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমি চাচ্ছি এখন যদি এই অবস্থায় কালার ফিল করি তাহলে পিকচারের মানে অবজেক্টের উপরে কালারটা ফিল হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি অবজেক্টের বাহিরের এরিয়াতে কালার ফিল হবে। এই জন্য সিলেকশন ইনভার্স করে দেওয়া লাগবে। রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স, এরপর কালার যদি ফিল করি অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন শুধুমাত্র এই পিকচারের মধ্যে এই মানুষটাকে দেখা যাবে, আর এই মানুষের বাইরে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটার উপরে একটা কালার ফিল করে দিলাম, ব্লু কালার। বুঝতে পারছেন?
করতে পারবেন এটা? করেন। আমি এখানে যে পিকচারটা নিয়ে আসছি একটু ভালো করে খেয়াল করবেন। এই গল্প করতেছে দুইজনে, একটু সামনে দিকে দেখেন। দেখেন আমি যে পিকচারটা নিয়ে আসছি এই পিকচারটা হচ্ছে হাই রেজুলেশনের পিকচার, মানে অত্যন্ত বড় মাপের একটা পিকচার। এটাকে যদি আমি জুম করি তাহলে বুঝতে পারবেন। এখন জুম লেভেল কত আছে? 12.5%। আমি যদি এটাকে জুম করি, দেখেন 200% জুম করার পরও এই পিকচারটা কিন্তু এখনো ফাটে নাই, তাই না? কারণ হচ্ছে এটা হাই রেজুলেশনের একটা ইমেজ, মানে অনেক বেশি রেজুলেশন। কিন্তু আপনারা যে পিকচারগুলো নিয়ে আসছেন সেগুলো অত্যন্ত অল্প রেজুলেশনের, কম রেজুলেশনের। 100% জুম করলে অনেকটা ফেটে যাবে। এজন্যই আমি এখানে এই পিকচারে ফেদার অ্যাপ্লাই করছি 500 পিক্সেল। আপনাদের পিকচার বুঝে ফেদার অ্যাপ্লাই করা লাগবে। পিকচারের রেজুলেশন যদি বেশি হয় তাহলে সেখানে ফেদারের পরিমাণটাও বেশি দেওয়া লাগবে, আর যদি পিকচারের রেজুলেশন কম হয় তাহলে সেখানে কম দেওয়া লাগবে, আর বেশি হলে বেশি দেওয়া লাগবে। ঠিক আছে? এখন আমারটা এটা হাই রেজুলেশনের ইমেজ বিধে আমি 500 পিক্সেল দিলাম, আমারটাতে ঠিক আছে। কিন্তু আপনারা যখন 500 পিক্সেল অ্যাপ্লাই করতেছেন অনেকেরটা নিতেছে না। কেন নিতেছে না? কারণ হচ্ছে আপনার পিকচারের সাথে 500 পিক্সেলের ফেদার যায় না। আবার অনেকের ক্ষেত্রে কি হয়ে যায়, সার্কেলটা ড্র করছেন এটা ছোট হয়ে যাচ্ছে। কেন ছোট হয়ে যাচ্ছে? কারণ ওই পিকচারের জন্য 500 পিক্সেল ফেদার নিবে না, অথবা যদিও নেই এটা ছোট হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে পিকচার বুঝে তারপর রেজুলেশন অ্যাপ্লাই করতে হবে। আর আমরা এই যে ফটোশপে যে প্র্যাকটিসগুলো করব, ভালো একটা ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রিতে আমরা হাই রেজুলেশনের পিকচার নিয়ে আসতে পারবো। এটা গত ক্লাসে বলছিলাম, আপনারা হয়তো বা ভুলে গেছেন। unsplash.com, আনস্প্লাশ, এই যে unsplash.com, এই সাইটে ঢুকে যদি আপনি যে কোনো একটা পিকচারের নাম লিখে সার্চ করেন তাহলে হাই রেজুলেশনের পিকচার পাবেন খুব সহজে। যেমন ম্যান লিখে সার্চ করলাম, মানুষের অনেক সুন্দর সুন্দর পিকচার চলে আসছে। আমি এটাকে ডাউনলোড করছিলাম, এটাও চলে আসছে। এই পিকচারগুলোর রেজুলেশন অনেক বেশি, এবং এই পিকচারগুলোর রেজুলেশন বেশি হওয়ার কারণে এই পিকচারের জুম লেভেলও অনেক বেশি। এটাকে অত্যধিক জুম করলেও এই পিকচারটা সহজে ফাটবে না। কখন ফাটতেছে? 1333% যখন জুম করলাম তখন এই পিকচারটা ফাটছে। তাহলে ফেদার অ্যাপ্লাই করার জন্য আমাদের পিকচারের উপরে ডিপেন্ড করে যে আমি কতটুকু ফেদার অ্যাপ্লাই করব। পিকচারের রেজুলেশন যদি বেশি হয় তাহলে ফেদারের পরিমাণ বেশি অ্যাপ্লাই করতে হবে। পিকচারের রেজুলেশন কম হলে ফেদারের পরিমাণও কম করে অ্যাপ্লাই করতে হবে। লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এই তিনটা টুল দিয়ে কি করা যায়? এই তিনটা টুল দিয়েও সিলেকশন তৈরি করা যায়। ফটোশপ সফটওয়্যারে কাজ করতে গেলে সিলেকশন তৈরি করে কাজ করতে হবে। আমরা এই তিনটা টুল দিয়ে সিলেকশন তৈরি করে কাজ করব। এই লেসো টুলের কাজ করার জন্য আমাদেরকে আরেকটা পিকচার ওপেন করতে হবে। ফাইল থেকে ওপেনে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা পিকচার ওপেন করি। যেমন এই অরেঞ্জ, এই পিকচারটাকে ওপেন করলাম। ওপেন করার পর এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিতে চাই। মানে এখানে শুধুমাত্র অবজেক্ট থাকবে, অবজেক্টের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ডিলিট করতে চাই। সর্বপ্রথম লেয়ারটাকে আনলক করে নেওয়া লাগবে, লকের উপর ক্লিক করে। এরপর লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা, অর্থাৎ আমি যেভাবে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিব সেইভাবে একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। ফ্রি হ্যান্ড, আমি আমার হাতটাকে যেভাবে ঘোরাবো সেভাবে একটা সিলেকশন তৈরি করে দিবে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি এই অরেঞ্জের ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই তাহলে লেসো টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে ফ্রি হ্যান্ড একটা সিলেকশন তৈরি করি। তৈরি করার পর এখন যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে কে ডিলিট হবে? সিলেকশন এরিয়ায় ডিলিট হয়ে যাবে।
কিন্তু আমি চাচ্ছি সিলেকশন এরিয়া ডিলিট হবে না, ডিলিট হবে সিলেকশনের বাহিরে যে এরিয়া আছে এটা ডিলিট হবে। এজন্যই আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট ইনভার্স করে নেওয়া লাগবে। তাহলে রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম, তাহলে সিলেকশন ইনভার্স হয়ে গেল। এখন যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এখন সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। লেসো টুল দিয়ে আমি পারফেক্টলি সিলেকশন তৈরি করি নাই, যার কারণে এই অরেঞ্জের সাথে আরো কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমাদের সামনে আরো কিছু টুল আছে, এই টুলগুলো দিয়ে আমরা পারফেক্ট একটা সিলেকশন তৈরি করে কাজ করতে পারবো। তাহলে আপাতত বুঝতে পারলাম লেসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা। আমি আমার হাতটাকে যেভাবে ক্লিক করে ড্র্যাগ করে ঘোরাবো সেভাবে একটা সিলেকশন তৈরি হবে, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলের কাজ কি? পলিগনাল লেসো টুলের কাজ হচ্ছে স্ট্রেট কোনো সিলেকশন, অর্থাৎ সোজা প্রকৃতির যদি কোনো সিলেকশন তৈরি করতে চান তাহলে পলিগনাল লেসো টুল দিয়ে খুব সহজে করা যাবে। যেমন সিঙ্গেল একটা ক্লিক করলাম, পেন টুলের মতো, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখানে একটা সিঙ্গেল ক্লিক। এইভাবে যদি কোনো স্ট্রেট সিলেকশনের প্রয়োজন হয় তাহলে এই টুল দিয়ে খুব সহজেই করা যাবে। যেখান থেকে শুরু করলাম সেখানে এসে ক্লোজ করে দিলাম, অটোমেটিক সিলেকশনে কনভার্ট হয়ে গেল। এরপর এই সিলেকশন এরিয়াতে যে কোনো ধরনের কাজ আমি করতে পারবো খুব সহজেই। তাহলে এই পলিগনাল লেসো টুল, এই টুলটা আমাদের কখন কাজে লাগবে? যেমন এমন প্রকৃতির যদি কোনো ইমেজ থাকে, আমি একটা পিকচার ওপেন করলাম, ওপেন করার পর এই পিকচারের মধ্যে কি কি আছে? একটা বিল্ডিং আছে এবং একটা স্কাই আছে, তাই না? এখন এই বিল্ডিং এর শেপগুলো কেমন? স্ট্রেট শেপ। যদি আমি লেসো টুল দিয়ে সিলেকশন তৈরি করতে যাই হয়তো আঁকা বাঁকা হয়ে যাবে, যেহেতু এই বিল্ডিংটার স্ট্রেট বর্ডার, এজন্যই আমি পলিগনাল লেসো টুল দিয়ে খুব সহজেই এই বিল্ডিংটাকে সিলেকশনে নিয়ে আসতে পারবো, তাই না? তাহলে সিলেকশনে নিয়ে আসার জন্য সর্বপ্রথম এই লেয়ারটাকে আনলক করে নিলাম, চলে গেলাম পলিগনাল লেসো টুলে, সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই কর্নারে এসে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এই কর্নারে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এই কর্নারে একটা সিঙ্গেল ক্লিক করলাম। এভাবে সিঙ্গেল ক্লিক করে করে যেহেতু বিল্ডিংটা হচ্ছে স্ট্রেট শেপ, এজন্য খুব সহজেই পলিগনাল লেসো টুল দিয়ে একটা সিলেকশন তৈরি করতে পারলাম। এরপর বাহিরে আপনি যেদিকে মতো সেদিকে যান, কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি ক্যানভাসের বাইরে কোনো কিছু দেখা যায় না, তাই না? তাহলে বাইরে আমার এত সমান সমান হওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে সিলেকশনে নিয়ে আসলাম, সিলেকশনে নিয়ে আসার পর এখন সিলেকশনে কে আছে? বিল্ডিং। তাহলে এই বিল্ডিংটাকে খুব সহজে সিলেকশনে অ্যাড করতে পারলাম পলিগনাল লেসো টুল দিয়ে। এরপর আমি যদি এখন কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে বিল্ডিংটা ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি বিল্ডিং ডিলিট হবে না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আমি যাচ্ছি বিল্ডিং এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ডিলিট হবে। তাহলে রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স করে দিব। এরপর কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে বিল্ডিং এর পিছনের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। এরপর এর পিছনে নতুন একটা কালার ফিল করার জন্য, যেমন আমি রেড কালার দিতে যাচ্ছি, তাহলে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ক্লিক করে ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিয়ে নিলাম এবং এই ব্ল্যাঙ্ক লেয়ারে রেড কালার ফিল করে দিতে চাই। রেড কালার ফিল করার শর্টকাট কমান্ড হচ্ছে, রেড কালার না ফরগ্রাউন্ড কালার ফিল করার শর্টকাট কমান্ড হচ্ছে অল্টার ব্যাক স্পেস। তাহলে অল্টার ব্যাক স্পেস দিয়ে রেড কালার লেয়ার 1 এ ফিল করার কারণে পিছনের লেয়ারটা দেখা যাচ্ছে না, তাহলে লেয়ার 1টাকে টেনে নিচের দিকে নামায় দিলাম। এখন বোঝা যায়? তাহলে এইভাবে আমি চাইলে কোনো একটা পিকচারের মধ্য থেকে নির্দিষ্ট কোনো অবজেক্টকে সিলেকশনের আন্ডারে নিয়ে আসতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবো খুব সহজেই। নিতে পারবেন। এরপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। নাম শুনে বোঝা যায় এই টুলের কাজটা হচ্ছে এটা দিয়েও সিলেকশন তৈরি করা যাবে, কিন্তু ম্যাগনেটের মতো কাজ করবে। ম্যাগনেট মানে কি? চুম্বক। চুম্বকের মতো সিলেকশন তৈরি করে দিবে। নতুন আরেকটা পিকচার ওপেন করি, অরেঞ্জের একটা পিকচার ওপেন করলাম। ওপেন করার পর শুধুমাত্র এই পিকচারের মধ্যে অরেঞ্জটাকে রাখতে চাচ্ছি আর বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে লেয়ার 0 তে কনভার্ট করে নিলাম। এরপর
ম্যাগনেটিক লেসো টুল নামে একটা টুল আছে। লেসো টুলের ভিতরে 3 নাম্বার যে টুল ম্যাগনেটিক লেসো টুল, নাম শুনে বোঝা যাচ্ছে এটা ম্যাগনেটের মতো কাজ করবে। ম্যাগনেট মানে চুম্বক, চুম্বকের মতো কাজ করবে সিলেকশন করার ক্ষেত্রে। ম্যাগনেটিক লেসো টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিঙ্গেল একটা ক্লিক করলাম। এই টুলটা সিলেকশন কিভাবে তৈরি করবে? সিলেকশন তৈরি করবে দুইটা কালার কম্বিনেশনের মাঝখানে যেটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারিকে ডিটেক্ট করে সে কাজ করবে, কালার ডিটেক্ট করে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এইখান থেকে আমাদের কাজের শুরু। আর কোনো ক্লিক করা লাগবে না, শুধুমাত্র মাউসটাকে বাউন্ডারি বরাবর মুভ করব। যদি আমি একটুখানি উপরে নিচের দিকেও চলে যাই, মানে ডানে বামে সরে যায়, তারপরও সে আমাকে টেনে নিচের দিকে নিয়ে আসবে। দেখেন আমার মাউসের পয়েন্টার কোথায়? উপরের দিকে উঠে গেছে না? কিন্তু সে অটোমেটিক নিচের দিকে আমাকে টেনে নিয়ে আসতেছে। ঠিক আছে, থাকুক, ওইটাও আমরা কারেকশন করব, সমস্যা নাই। তাহলে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করব বাউন্ডারি ঘেঁষে, অটোমেটিক সে বাউন্ডারি দিকে ডিটেক্ট করে টেনে নিবে। পাতার আমাদের দরকার নাই, শুধুমাত্র অরেঞ্জ। অরেঞ্জ আমরা রাখতে যাচ্ছি, পাতা আমাদের কোনো দরকার নাই, শুধুমাত্র অরেঞ্জ। এরপর যেখান থেকে শুরু করলাম সেখানে এসে ক্লোজ করে দিলাম, তাহলে সিলেকশন তৈরি হয়ে গেল, তাই না? যেখান থেকে শুরু করলাম সেখানে এসে ক্লোজ করে দিলাম, অরেঞ্জটাকে সিলেকশনে অ্যাড করলাম। ম্যাগনেটিক লেসো টুল দিয়ে খুব সহজেই সিলেকশনে অ্যাড করতে পারলাম। এখন দেখেন আমি কিছু কিছু জায়গায় মাউসটাকে বাইরে বের করে ফেলছিলাম অতিরিক্ত, এজন্য সে আর কালারটা ডিটেক্ট করতে পারে নাই। এজন্য আমরা কি করব, এই সিলেকশন এরিয়াকে অ্যাড করার জন্য চলে যাব লেসো টুলে এবং অ্যাড টু সিলেকশন এই বাটনটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাড টু সিলেকশন এই বাটনকে অ্যাক্টিভ করে দিলাম। এরপর লেসো টুলে থাকা অবস্থায় ক্লিক করে ড্র্যাগ করে এতটুকু জায়গাকে আমরা সিলেকশনে নিয়ে আসতে পারবো। এই যে সিলেকশনে অ্যাড হয়ে গেল। সিলেকশনে অ্যাড, কিন্তু আমরা তো অ্যাড করব না, করব হচ্ছে মাইনাস, যেহেতু বাইরে চলে গেছে বাড়তি অংশ, এজন্যই আমাদের সাবস্ট্রাক্ট করতে হবে, তাই না? সাবস্ট্রাক্টে গেলাম, এরপর ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এবার ঠিক আছে। এরপর আবার ক্লিক করে ড্র্যাগ করে বাউন্ডারি বরাবর লেসো টুল, ফ্রি হ্যান্ড একটা টুল, তাই না? যে কোনো সময় আমি চাইলে যে কোনো ধরনের সিলেকশন অ্যাডও করতে পারবো, মাইনাসও করতে পারবো লেসো টুল দিয়ে। এই যে এইভাবে সিলেকশন কি করলাম, মাইনাস করলাম। আবার এই যে নিচের দিকে অতিরিক্ত সিলেকশন অ্যাড হয়ে গেছে, এটাকে আমরা মাইনাস করে দেবো, এইভাবে সাবট্রাক্ট করব। ঠিক আছে, এই যে সিলেকশন, সুন্দর করে একটা সিলেকশন তৈরি করে নিলাম। নেওয়ার পর এখন যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করি তাহলে সিলেকশন এরিয়া ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা তো চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে। তাহলে কি করব, সিলেকশন রাইট বাটন প্রেস করে ইনভার্স করে দিব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করব, এরপর সিলেকশন এরিয়া ডিলিট করার জন্য কন্ট্রোল ডি সিলেক্ট করে নিলাম। এই তো আমাদের কাজ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে রিমুভ করতে পারলাম ম্যাগনেটিক লেসো টুল দিয়ে। টোটাল 10টা সিলেকশন টুল আছে, এই 10টা সিলেকশন টুল ইউজ করে আমরা সিলেকশন তৈরি করতে পারবো। এটা হচ্ছে পিকচারের অবজেক্ট বুঝে কোন অবজেক্টের ক্ষেত্রে কোন সিলেকশন টুলটা ভালো কাজ করবে। যদি আপনি সবগুলো সিলেকশন টুল বুঝতে পারেন তাহলে পিকচারের মধ্যে কোন অবজেক্টকে সিলেক্ট করতে গেলে কোন সিলেকশন টুলটা ভালো কাজ করবে এটা অটোমেটিক বুঝতে পারবেন। লেসো টুল দিয়েও সিলেকশন তৈরি করতে পারবো ফ্রি হ্যান্ড, পলিগনাল লেসো টুল দিয়েও সিলেকশন তৈরি করতে পারবো, আবার ম্যাগনেটিক লেসো টুল দিয়েও সিলেকশন তৈরি করতে পারবো। এখন এটা পিকচারের উপরে ডিপেন্ড করে আপনাকে ইউজ করতে হবে কোন পিকচারের জন্য কোন সিলেকশন টুলটা পারফেক্ট। ঠিক আছে, তাহলে আপনারা এরকম করে একটা অরেঞ্জ নিয়ে আসেন, নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেন। এরপর হচ্ছে লেসো টুলের পাশে আরেকটা টুল আছে, এই টুলের উপর মাউসের পয়েন্টার রেখে যদি রাইট বাটন প্রেস করি, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই 3টা টুল আছে। এই 3টা টুলও হচ্ছে সিলেকশন তৈরি করে কাজ করার জন্য। অর্থাৎ এখানে 3টা সিলেকশন টুল, বাম দিকে 3টা সিলেকশন টুল এবং মুভ টুলের পাশে এখানে 4টা সিলেকশন টুল, এই টোটাল 10টা সিলেকশন টুল আছে।
এখানে অবজেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো অবজেক্টকে সিলেক্ট করা। বুঝতে পারছেন? যেমন আমি যদি একটা পিকচার ওপেন করি, ফাইল থেকে ওপেনে গেলাম, এরপর ডাউনলোডে চলে গেলাম, ডাউনলোডে কিছু পিকচার ডাউনলোড করা আছে। যেমন একটা পিকচার আমি ওপেন করলাম, এই পিকচারের মধ্যে একটা পাখি আকাশে উঠতেছে, ঠিক আছে? এখন এই পাখিটাকে, শুধুমাত্র এই পাখিটাকে আমি সিলেকশনের মধ্যে নিয়ে আসতে চাই। আপনি চাইলে লেসো টুল দিয়েও কিন্তু করতে পারবেন, কিন্তু একটু টাফ হয়ে যাবে, অনেক সময় লাগবে, তাই না? যেমন যদি লেসো টুলে যাই, যাওয়ার পর পিকচারটাকে জুম ইন করে নিলাম, এর চারদিকের বাউন্ডারি বরাবর ক্লিক করে এইভাবে করতে করতে তারপর আমাদের সিলেকশন করতে হবে। এইভাবে সিলেকশন করতে গেলে অনেক সময়ের বিষয়। এজন্য আমরা শর্টকাট উপায়ে একটা সিলেকশন তৈরি করব। এই পিকচারের মধ্যে পাখিটাকে শর্টকাট উপায়ে কিভাবে সিলেক্ট করা যায়, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। চলে গেলাম অবজেক্ট সিলেকশন টুলে, ক্লিক করে ড্র্যাগ করে এই পাখির উপর ছেড়ে দিলাম। কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর অটোমেটিক পাখিটা সিলেকশনে চলে আসছে। তাহলে খুব সহজে সিলেকশন তৈরি করতে পারলাম অবজেক্ট সিলেকশন টুল দিয়ে। বুঝতে পারছেন? অবজেক্ট সিলেকশন টুল দিয়ে একদম ইজিলি সিলেকশন তৈরি করে ফেললাম, কিন্তু কিছু কিছু জায়গায় পারফেক্ট রেজাল্ট আসে নাই। সিলেকশন অ্যাড করা লাগতে পারে, সিলেকশন মাইনাস করা লাগতে পারে। এখানে সিলেকশন এরিয়া মাইনাস করতে হবে, এজন্য আমরা চলে গেলাম লেসো টুল এবং সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই বাটনটাকে অ্যাক্টিভ করে দিলাম। ক্লিক করে ড্র্যাগ করে নির্দিষ্ট কিছু এরিয়াকে সিলেকশন থেকে ডিলিট করার জন্য, ডিলিট হয়ে গেল। এখন পারফেক্ট রেজাল্ট আছে। এরপর নিচের দিকে এখান থেকে সিলেকশন কিছুটা ডিলিট করতে হবে, সিলেকশন এরিয়া। সবসময় একটা সিলেকশন টুল দিয়ে পারফেক্ট রেজাল্ট নাও আসতে পারে। তাহলে মোটামুটি এখন ঠিক আছে। এখানে আরেকটু জায়গা সিলেকশন থেকে মাইনাস করা লাগতে পারে, এই যে এটা। এখন মোটামুটি ঠিক আছে, তাই না? এরপর কি করব, রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স, তাই না? এরপর ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। এরপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। তাহলে এই পাখির পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল, স্টার্টে ছিল, খুব সহজেই রিমুভ করতে পারলাম। বুঝতে পারছেন? এরপর নতুন আরেকটা পিকচার ওপেন করি, ফাইল থেকে ওপেন, আবারও নতুন একটা পিকচারে গেলাম, এই পিকচারটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে? ওপেন করার পর এখন এই পিকচারের মধ্যে আমি ওই পাখিটাকে এনে বসাই দিব। হ্যাঁ, পাখি এই আকাশে উড়বে। এরপর এই পাখিটাকে ক্লিক করে ড্র্যাগ করে ওই ডকুমেন্টের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলেও হয়ে যাবে। অথবা যদি এইভাবে না চান যে আমি কপি পেস্ট করে নিয়ে আসতে চাই, তাহলে পাখিটাকে সিলেকশনে নিয়ে আসতে হবে। পাখিটাকে সিলেকশনে নিয়ে আসা যায় কিভাবে? এই পাখি যে লেয়ারে আছে, এই লেয়ারের থাম্বনেলে কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি লেয়ার থাম্বনেলে, তাহলে পাখিটা সিলেকশনে চলে আসবে। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসবে। কপি পেস্ট করেও নিয়ে আসতে পারি, অথবা ক্লিক করে ড্র্যাগ করে এই ডকুমেন্টে ছেড়ে দিলেও কিন্তু আসবে। এরপর এই পাখিটাকে বড় ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করতে হবে। এরপর ক্লিক করে ড্র্যাগ করে একটু ছোট করে নিলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করে ফিক্সড করে নিলাম। এরপর এই পাখিটাকে আমি ডুপ্লিকেট করতে চাই, কপি করতে চাই, তাহলে অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করলাম পিছনের দিকে। এরপর কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম, আরেকটু ক্লিক করে ড্র্যাগ করে ছোট করলাম, এন্টার বাটনে প্রেস করলাম। এটাকে আরেকটা অল্টার ধরে কপি করলাম ডান দিকে, কন্ট্রোল টি বাটনে প্রেস করে নিলাম, ক্লিক করে ড্র্যাগ করে ছোট করে নিলাম। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করলাম। এইভাবে পাখিগুলোকে আমরা চাইলে কপি করতে পারবো। কন্ট্রোল টি, ক্লিক করে ড্র্যাগ করে ছোট করলাম, এরপর এন্টার বাটনে প্রেস করে নিলাম। এরপর এটাকে অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করে কপি করলাম, কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করে ছোট করে নিলাম। এরপর এন্টার অথবা টিক চিহ্নতে প্রেস করলাম। তাহলে এইভাবে চাইলে আমরা পাখিগুলোকে কপি করতে পারবো। এখন কপি করলে কিন্তু নতুন কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নাই। যেমন দেখেন লেয়ার ওয়ানে আমার এই কপি পেস্ট করা পিকচারটা ছিল, তাই না? যখন আমি কপি পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, লেয়ার ওয়ান কিন্তু অটোমেটিক চলে আসছে। এরপর বাকিগুলো অল্টার ধরে ক্লিক করে যে ড্র্যাগ করে কপি করে নিলাম,
এই কপিগুলো কি দেখাচ্ছে? লেয়ার 1 কপি, লেয়ার 1 কপি 4, লেয়ার 1 কপি 3, লেয়ার 1 কপি 2, অর্থাৎ পরে যে কপি করলাম অল্টার ধরে এগুলো অটোমেটিক লেয়ার সহ কপি হয়ে গেছে। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে একটা পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায় এটা বুঝতে পারলাম। এখন দেখবো হচ্ছে কুইক সিলেকশন টুল। নাম শুনে বোঝা যায় কুইক, মানে দ্রুততম সময়ে যদি সিলেকশন তৈরি করতে চাই তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে খুব সহজেই দ্রুত সিলেকশন তৈরি করা যাবে। কুইক সিলেকশন টুলে কাজ করার জন্য পিকচার ওপেন করব, ফাইল থেকে ওপেন, এখান থেকে দুইটা পিকচার ওপেন করলাম। এই সামনের দিকে দেখেন, এখানে দুইটা পিকচার ওপেন করলাম, ঠিক আছে? এই দুইটা পিকচার দেখতে দুই রকম। এখন আমি যাচ্ছি এই ব্লু কালার স্কাইটাকে চেঞ্জ করে আমি এই পিকচারের যে স্কাই আছে এটা বসাই দিই। এই পিকচারের স্কাইকে চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করা সম্ভব? চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদেরকে সিলেকশন তৈরি করে এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেওয়া লাগবে, ঠিক আছে? অর্থাৎ এই সবুজ ঘাসের পিছনে ব্লু কালার স্কাই আমি রাখবো না, অন্য একটা স্কাই এনে বসাই দিব। যেমন এইখানের যে স্কাই আছে এই স্কাইটাকে এনে বসাই দিতে চাই, তাহলে কিভাবে সম্ভব? সর্বপ্রথম এই পিকচারটাকে ওপেন করার পর ডিফল্ট আকারে লেয়ারটা লক থাকে, আনলক করে নিলাম। আনলক করার পর যেহেতু আমরা এই স্কাইকে পরিবর্তন করতে যাচ্ছি এজন্য স্কাইটাকে সিলেক্ট করতে হবে, এবং স্কাইটাকে দ্রুততম সময়ে সিলেক্ট করার উপায় হচ্ছে কুইক সিলেকশন টুল। অর্থাৎ কুইক সিলেকশন টুল দিয়ে আমরা দ্রুততম সময়ে এই স্কাইটাকে সিলেক্ট করতে পারবো। তাহলে চলে গেলাম কুইক সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুলের নিচে 2 নম্বরে কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন আমি কুইক সিলেকশন টুলে যাব তখন মাউসের পয়েন্টারে একটা বৃত্ত আসার কথা, কিন্তু এখানে বৃত্তটা অত্যন্ত ছোট আকারে আসতেছে। এই বৃত্তটাকে বড় করতে পারবো ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করে করে। আবার যদি ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে বৃত্তটা ছোট হবে। এইভাবে বৃত্তটাকে ক্লিক করে ওপেন থার্ড ব্র্যাকেট এবং ক্লোজ থার্ড ব্র্যাকেটে প্রেস করে করে আমরা কি করতে পারবো? বড় ছোট করতে পারবো। এরপর যদি ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেই, খুব সহজেই ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, খুব সহজেই ব্যাকগ্রাউন্ডের যে স্কাই আছে এটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। আরেকবার দেখেন, কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। এরপর কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর মাউসের পয়েন্টারে একটা বৃত্ত আসার কথা। এই বৃত্তটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারবো। আবার যদি কিবোর্ড থেকে ক্যাপস লক বাটনে অন থাকে, কিবোর্ডের ক্যাপস লক বাটন যদি অন থাকে তাহলে মাউসের পয়েন্টারের বৃত্ত দেখা যাবে না, এরকম একটা প্লাস থাকবে। তাহলে আমরা এই কিবোর্ডের ক্যাপস লক বাটনটাকে অফ করে দেব, তাহলে মাউসের পয়েন্টারে বৃত্ত আসবে। এবং এই বৃত্তকে যদি বড় ছোট করতে চাই ওপেন থার্ড ব্র্যাকেটে প্রেস করলে বৃত্তের সাইজ ছোট হবে, ক্লোজ থার্ড ব্র্যাকেটে প্রেস করলে বৃত্তের সাইজ বড় হবে। এইভাবে বৃত্তটাকে ছোট বড় করে নিয়ে তারপর কাজ করব। এখন বৃত্তটাকে বড় ছোট করলাম, অ্যাডজাস্ট করলাম, এরপর ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। খুব সহজেই এই সিলেকশনটা তৈরি হয়ে গেল। আপনি চাইলে ম্যাগনেটিক লেসো টুল দিয়েও করতে পারতেন, অথবা লেসো টুল যেটা আছে এই লেসো টুল দিয়েও কিন্তু ক্লিক করে ড্র্যাগ করে করে সিলেকশন তৈরি করা যাবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে শর্টকাট উপায় সিলেক্ট করলাম কোন টুল দিয়ে? কুইক সিলেকশন টুল দিয়ে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন এখন যদি প্রেস করি সিলেক্টকৃত এরিয়া ডিলিট হয়ে যাবে, এবং সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি, সিলেকশনও ডিলিট হয়ে গেল। এরপর আগের পিকচারে চলে গেলাম, যাওয়ার পর এই পিকচারটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কপি পেস্ট করে এই পাশে বসাই দেবো, অথবা এটাকে যদি ক্লিক করে ড্র্যাগ করে এই লেয়ারে এই ডকুমেন্টে এসে ছেড়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে, অথবা কপি পেস্ট করে বসাইতে পারবো। যেমন এটাকে সিলেক্ট করে
সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, এই ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন পিকচারটা ছোট হয়ে গেছে আগের পিকচারের থেকে, এটাকে একটু বড় করতে চাই, তাহলে কন্ট্রোল টি ক্লিক করে ড্র্যাগ করে বড় করে নিলাম যতটুকু বড় ছোট করার প্রয়োজন। বড় করে নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার অথবা উপরে টিক চিহ্নতে প্রেস করলাম, এই পিকচারটা বসে গেল। এখন এই লেয়ার থেকে নিচের দিকে বসাই দেব, লেয়ার 0 নিচে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল। এখন এই নিচের পিকচারটাকে কন্ট্রোল টি বাটনে প্রেস করে টেনে আরেকটু বড় ছোট করে এই স্কাইটাকে অ্যাডজাস্ট করে দিলাম যতটুকু রাখলে সুন্দর দেখায়। এরপর উপরে টিক চিহ্ন অথবা ইন্টার বাটনে প্রেস করলাম, হয়ে গেল। তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজে সিলেক্ট করা যায় এটা বুঝতে পারলাম, এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এটা বুঝতে পারলাম। তাহলে এই কাজটা সবাই করে ফেলেন। এই কাজ করার জন্য 2টা স্কয়ার পিকচার লাগবে। লেয়ারটাকে শুধু ধরে নিচে নামাই দিলাম, এটা তো উপরে, কপি পেস্ট করলে তো উপরে চলে আসবে, তাই না? এরপর ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিবেন, তাহলে নিচের দিকে লেয়ারটা প্লেস হবে। এখন দেখবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি কাজ করা যায়? ম্যাজিক ওয়ান টুল দিয়েও সিলেকশন কাজ করা যায়। যেমন এই পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো কালারকে যদি সিলেকশনে নিয়ে আসতে চাই, তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে খুব সহজেই নিয়ে আসতে পারবো। তাহলে সিলেক্ট করলাম ম্যাজিক ওয়ান টুল। যেমন আমি নির্দিষ্ট একটা কালার উপর ক্লিক করলাম, এই কালার যতটুকু এরিয়ার ভিতরে থাকবে ততটুকু এরিয়া সিলেকশনে চলে আসবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরও ছিল এই টুলটা, মনে আছে আপনাদের সবার? নির্দিষ্ট একটা কালারের উপর ক্লিক করার পর ওই কালার যতগুলো অবজেক্টের ভিতরে থাকবে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এইখানেও ফটোশপেও সেম কাজই করতেছে। আমি নির্দিষ্ট একটা কালারের উপর ক্লিক করার পর ওই কালার যতটুকু এরিয়ার মধ্যে থাকবে ততটুকু এরিয়ার সম্পূর্ণ কালারটাই সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর উপরের দিকে কন্ট্রোল বারে টলারেন্স নামে একটা অপশন আছে, এইখান থেকে যদি আমি টলারেন্স বাড়ায় দেই তাহলে সিলেক্টেড এরিয়ার পরিমাণ বাড়বে, একটুখানি বাড়বে, ঠিক আছে? এইভাবে টলারেন্স বাড়িয়ে কমিয়ে যতটুকু এরিয়া সিলেকশনের ভিতরে নিয়ে আসতে চাই আমরা নিয়ে আসতে পারবো ম্যাজিক ওয়ান টুল দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল 10টা সিলেকশন টুলের কাজ কমপ্লিট। বুঝতে পারছেন? 10টা সিলেকশন টুলের কাজ কমপ্লিট। আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি কারো সমস্যা থাকে তাহলে আশা করি কেউ জিজ্ঞাসা করবেন না। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি আমরা সবাই জানি। অনেক সময় আমরা মোবাইলে ছবি তোলার পর ক্রপ করি, তাই না? ক্রপ মানে ছবির কিছু অংশ কেটে বাদ দেওয়া। অর্থাৎ ছবি তোলার পর যদি ছবির কিছু অংশ আমি কেটে বাদ দিতে চাই তাহলে ক্রপ টুল দিয়ে ক্রপ করতে পারবো। তাহলে সর্বপ্রথম লেয়ারটাকে আনলক করে নিলাম। আনলক করার পর ক্রপ টুলে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই চারদিকে ক্রপ টুলের বাউন্ডারি বক্স চলে আসবে। এই বাউন্ডারি বক্সে ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু ছোট বড় করার প্রয়োজন এটা আমরা করে নিতে পারবো। সবই সেট করা যায়। যে বাম দিকে রেশিও দেওয়া আছে, যে কি ধরনের রেশিও আপনি সেট করতে চান, উইথ এবং হাইট রেজুলেশন, এটা যদি সেট করা থাকে আমি একদিকে যদি কমাই তাহলে চারদিক থেকে কমবে বাড়বে, উইথ এবং হাইট সমানভাবে কমবে বাড়বে। অথবা এখান থেকে যদি শুধুমাত্র রেশিও সিলেক্ট করা থাকে তাহলে আমি এটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দিয়ে শুধুমাত্র রেশিও, এরপর আমি একদিকে, দুই দিকে, তিন দিকে, চারদিকে ক্লিক করে ড্র্যাগ করে কমাতে পারবো, বাড়াইতে পারবো। তাহলে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে রাখলাম যতটুকু ক্রপ করার প্রয়োজন রাখলাম। রাখার পর উপর থেকে টিক চিহ্ন অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করার পর ক্রপের বাহিরে, ক্রপের বাউন্ডারি বক্সের বাহিরে যতটুকু পিকচার ছিল ততটুকু আর থাকবে না, ঠিক আছে? এরপর ক্রপ করার পর যদি পিকচারটাকে মনে হয় যে আরেকটু বাইরের দিকে অতিরিক্ত এরিয়ার প্রয়োজন তাহলে সিঙ্গেল একটা ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর আমাদের ফুল যে পিকচার ছিল সেই পিকচারের বাহিরের অংশ দেখা যাবে। এরপর ক্লিক করে ড্র্যাগ করে আমি চাইলে আরো কিছুটা এরিয়া এড করতে পারবো অথবা আবার আগের জায়গায় নিতে পারবো।
এরপর টিক চিহ্ন অথবা ইন্টারে প্রেস করলাম, ছবিটা আরেকটু বড় হয়ে গেল। আবার যদি ক্রপ টুলে থাকা অবস্থায় পিকচারের উপর সিঙ্গেল ক্লিক করি, পিকচারের অতিরিক্ত মানে যতটুকু কাটা পড়ে গেছিল ততটুকু এরিয়া কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি উপর থেকে ডিলিট ক্রপ পিক্সেল এই বাটনটা অ্যাক্টিভ করা থাকে, এই যে বাটন, অনেকের ক্ষেত্রে বাটন থাকবে না, নাম লেখা থাকতে পারে, বুঝতে পারছেন। এই যে উপরে দিকে ক্রপ টুলে থাকা অবস্থায় কন্ট্রোল বারের উপরে দিকে ডিলিট ক্রপ পিক্সেল এটা যদি অ্যাক্টিভ থাকে, এরপর পিকচারটাকে আমি ক্রপ করি, ক্রপ করার পর ইন্টার বাটনে অথবা উপরে টিক চিহ্ন বাটনে প্রেস করি, এরপর যদি আবার আমি পিকচারটাকে রিসাইজ করতে চাই, এই পিকচারটাকে যদি আবার রিসাইজ করতে চাই, ক্রপ টুলে থাকা অবস্থায় পিকচারের উপর সিঙ্গেল ক্লিক করলাম, কিন্তু এখন আর এই পিকচারের বাড়তি অংশটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? উপরের দিকে ডিলিট ক্রপ পিক্সেল এই অপশনটা অ্যাক্টিভ ছিল। যদি এটা অ্যাক্টিভ থাকে, ক্রপ করার পর পিকচারের বাড়তি অংশটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন। উপরে লেখা থাকবে ডিলিট ক্রপড পিক্সেল, কন্ট্রোল বারে লেখা থাকবে ডিলিট ক্রপড পিক্সেল। যদি ওইটার পাশে টিক চিহ্ন দেওয়া থাকে, ক্রপ করার পর ইন্টার দেওয়ার পরে ওই বাড়তি অংশটা পিকচারের আর থাকবে না, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এরপরে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ অনুযায়ী যদি কোনো পিকচার থাকে, যেমন ফাইল থেকে ওপেন, আমি একটা পিকচার ওপেন করব, যে পিকচারের মধ্যে একটা ইমেজ থাকবে, পার্সপেক্টিভ অনুযায়ী এই পিকচারটাকে ওপেন করার পর, এই পিকচারটাকে ওপেন করার পর এখানে দেখেন, এখানে একটা লুকে কি করতেছে, বই পড়তেছে, তাই না। এখন এই লুকের হাতের যে বইটা আছে, এই বইয়ের লেখাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে না, কারণ বাঁকানো থাকার কারণে। এই বইয়ের পেজকে যদি আমি স্ট্রেট করে সামনের দিকে নিয়ে আসতে চাই, তাহলে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে ক্রপ করে সামনের দিকে নিয়ে আসতে পারবো। সর্বপ্রথম পিকচারটাকে আনলক করলাম, আনলক করার পর চলে গেলাম পার্সপেক্টিভ ক্রপ টুলে, যার পর এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এরপর এখানে একটা সিঙ্গেল ক্লিক, এরপর এখানে আরেকটা সিঙ্গেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে ইন্টার অথবা উপরে টিক চিহ্ন বাটনে প্রেস করলাম, বইটা একদম বইয়ের যে পেজটা ছিল এটা আমার ফ্রন্টে চলে আসছে একদম। এখন আমি ইজিলি এই লেখাগুলো পড়তে পারবো, বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। পার্সপেক্টিভ অনুযায়ী যদি কোনো পিকচারকে আমি সোজা করতে চাই, তাহলে এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কাজটা করতে পারবো। এরপর দেখবো স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং পেস্ট টুল। এই তিনটা টুল দিয়ে কি কি কাজ করা যায়? স্পট হিলিং ব্রাশ টুল, কোনো পিকচারের ক্ষেত্রে যদি ছোটখাটো কোনো স্পট থাকে, সেই স্পট রিমুভ করতে পারবো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। এরপর হিলিং ব্রাশ টুল দিয়েও স্পট রিমুভ করা যাবে। কোনো একটা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করব, সেই স্যাম্পলটা অন্য জায়গায় পেস্ট করে বসাই দিব স্পট রিমুভ করার ক্ষেত্রে। এরপর পেস্ট টুল দিয়ে কি করা যায়? পেস্ট টুল দিয়েও স্পট, বড় বড় যে স্পটগুলো আছে এই স্পটগুলোকে সিলেক্ট করে ভালো একটা প্লেসের সাথে রিপ্লেস করে দিব। এখন এই তিনটা টুলের কাজ বোঝার জন্য আমাদের একটা পিকচার ওপেন করতে হবে। ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর একটা পুরাতন পিকচার ওপেন করলাম, পুরাতন নষ্ট পিকচার, ঠিক আছে। এই পিকচারটাকে আমরা এখন রিপেয়ার করব। এখন এই প্রকৃতির পিকচার খুঁজে বের করবেন কোথা থেকে? কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম unsplash.com, অথবা গুগল থেকে সার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করবেন ওল্ড পিকচার। ওল্ড পিকচার লিখে সার্চ করেন, এরপর স্ক্রল করে করে নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পর আমি যে পিকচারটা ডাউনলোড করছি এইখান থেকে করছি, এই পিকচারটা এখানে খুঁজে পাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে দেখবেন যে আমি যে পিকচারটাকে ফটোশপে ওপেন করলাম এই পিকচারটাই পাওয়া যাবে, অথবা এইখান থেকে যে কোনো একটা পিকচার আপনি চাইলে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, করা যাবে। এই যে আসছে ওল্ড পিকচার লিখে সার্চ করলে চলে আসবে। এই পিকচারটাকে ডাউনলোড করে ফটোশপে ওপেন করেন, তারপর কাজটা করতেছি আমরা। পিকচারটা ডাউনলোড করে, এই পিকচারটা ডাউনলোড করে ফটোশপে ওপেন করেন। এই পিকচারটাকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল এবং পেস্ট টুল এই তিনটা টুল দিয়ে রিপেয়ার করব। তার আগে কি করব? এই লেয়ারটাকে আনলক করে নিলাম, আনলক করার পর চলে গেলাম স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার পর মাউসের পয়েন্টারে একটা সার্কেল আসবে, এই সার্কেলটাকে আমরা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিব, ওপেন থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেট।
এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে পিকচারের মধ্যে যে ছোটখাটো স্পটগুলো আছে এই ছোট স্পটগুলো রিমুভ করার ক্ষেত্রে এই স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে আমরা কাজ করতে পারি। যেমন এইখানে যে ছোট ছোট স্পটগুলো আছে, এই যে একটা ছোট স্পট, এই যে এখানে একটা ছোট স্পট, এই ছোটখাটো স্পটগুলোকে আমরা সিঙ্গেল ক্লিক করে করে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটগুলোকে রিমুভ করতে পারি। অল্টার চাপ দেওয়া লাগবে না। স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে অল্টার ধরার কোনো প্রয়োজন নাই। ছোটখাটো স্পটের উপর শুধু সিঙ্গেল একটা ক্লিক করব, স্পট রিমুভ হয়ে যাবে। আগে দেখেন, বুঝেন, তারপর কথা বলেন, আগে কথা বলেন না। এরপর দেখেন, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে গেলে কোনো স্যাম্পল নেওয়ার কোনো দরকার নাই, অল্টারও ক্লিক করা দরকার নাই। ছোটখাটো পিকচারের মধ্যে ছোটখাটো যে স্পটগুলো আছে এই ছোট স্পটগুলো রিমুভ করার ক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করব, সিঙ্গেল ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। এরপর 2 নম্বরে যে টুল আছে হিলিং ব্রাশ টুল, এই ব্রাশ টুলের কাজ হচ্ছে স্যাম্পল কালেক্ট করে কাজ করা। অর্থাৎ পিকচারে যেখানে ভালো অংশ আছে এই ভালো অংশ থেকে আমি অল্টার ধরে একটা স্যাম্পল নিলাম, সিঙ্গেল ক্লিক করলাম, অল্টার ধরে একটা স্যাম্পল নেওয়া হয়ে গেল। এরপর যেখানে খারাপ পিকচার আছে এখানে গিয়ে সিঙ্গেল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করলে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন, যেখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করলাম এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে সে সোর্স কালেক্ট করতেছে এবং এই বৃত্তের মধ্যে সে পেস্ট করতেছে। অল্টার ধরে শুধুমাত্র একবার স্যাম্পল কালেক্ট করবেন, হয়েছে? এরপর এখানে যেহেতু ডার্ক এরিয়া, এই ডার্ক এরিয়া থেকে অল্টার ধরে একটা স্যাম্পল কালেক্ট করলাম। এরপর এই স্পটগুলোর উপর সিঙ্গেল ক্লিক করতেছি, দেখেন এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এই প্লাসের কাছ থেকে যে স্যাম্পল কালেক্ট করতেছে এবং বৃত্ত যেখানে সেখানে এসে পেস্ট করতেছে। এই তো হয়ে গেল, স্পটগুলো রিমুভ করে ফেললাম। এরপর সার্কেলটাকে আরেকটু ছোট করে নেই, এখানে একটা স্পট আছে, এখান থেকে প্রথমে স্যাম্পল নিলাম, ভালো জায়গা থেকে এখানে সিঙ্গেল ক্লিক করে স্যাম্পলটাকে বসায় দিলাম। এরপর এখানে একটা হোয়াইট চিহ্ন আছে, এখান থেকে স্যাম্পল নিলাম, এখানে এসে সিঙ্গেল ক্লিক করে বসায় দিলাম, হয়ে গেল। এরপর এই যে চুলের উপরে একটু স্পট আছে, এখান থেকে স্যাম্পল নিলাম অল্টার ধরে, তারপর সিঙ্গেল ক্লিক করলাম, স্পটগুলো চলে গেল, ঠিক আছে। এরপর এই যে দেখেন জ্যাকেটের উপরে যে স্পটগুলো আছে এগুলোকে বৃত্তটাকে বড় করে এখানে সিঙ্গেল ক্লিক করলাম, স্পট চলে গেল। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করতে হবে। এখান থেকে স্যাম্পল নিলাম অল্টার ধরে, এরপর এখানে এসে সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক। এই তো, তাহলে কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপর 3 নাম্বার টুল হচ্ছে পেজ টুল। পেজ টুলের কাজ কি? পেজ টুলের কাজ হচ্ছে বড় বড় যে স্পটগুলো এগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ওই প্লেসটাকে ধরে ভালো একটা প্লেসের সাথে রিপ্লেস করে দিবেন। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেল। যেমন এই কর্নারে অনেক বড় একটা স্পট আছে, ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, রিপ্লেস করে দিলাম ভালো একটা প্লেসের সাথে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে এইভাবে আমরা এই পুরাতন পিকচারের স্পটগুলোকে রিমুভ করে দিলাম। হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, পেজ টুল, এই 3টা টুলের মধ্যে স্যাম্পল নিয়ে কাজ করে হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলে কাজ করতে গেলে ভালো জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে তারপর কাজ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই পিকচারটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার শুরু থেকে দেখা যাচ্ছে, ওপেন করে ফাইল থেকে ওপেন, পিকচারকে ওপেন করলাম, ওপেন করার পর আনলক করে নিলাম। প্রথমে সর্বপ্রথম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে? ছোটখাটো যে স্পটগুলো আছে এই ছোট স্পটগুলোকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে সিঙ্গেল ক্লিক করে এমনিতেই রিমুভ করা যাবে, খুব সহজে রিমুভ করা যাবে। এরপর 2 নাম্বার টুলের নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে ভালো জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করব, তারপর যেখানে খারাপ জায়গা আছে এখানে এসে পেস্ট করে দিব। তাহলে স্যাম্পল কালেক্ট করার নিয়ম কি? প্রথমে স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম, মাউসের পয়েন্টার পিকচারের ভালো একটা প্লেসে রেখে অল্টার ধরে ক্লিক করব।
তাহলে স্যাম্পল কালেক্ট করা হয়ে যাবে। এরপর যেখানে যেখানে আমি ক্লিক করব সেখানে সেখানে এই ভালো প্লেসটাকে সে রিপ্লেস করে দিবে। বুঝতে পারছেন? এরপর 3 নাম্বারটা হচ্ছে পেজ টুল। পেজ টুলের কাজ কি? পেজ টুলের কাজ হচ্ছে বড় বড় স্পট যেখানে আছে সেই জায়গাটাকে আপনি ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করেন। ফ্রি হ্যান্ড সিলেকশনে নিয়ে আসার পর ওই জায়গাটাকে ভালো একটা জায়গার সাথে রিপ্লেস করে দেন টেনে। এরপর কন্ট্রোল ডি সিলেক্ট। পেজ টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ক্লিক করে ড্র্যাগ করে ভালো একটা প্লেসের সাথে রিপ্লেস করে দিলাম। কার্টুন নাই? এরপর কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট। এই তো হয়ে গেল।